গুন্ডাদের হাত থেকে ওমকে বাঁচানোর জন্য ছুটে আসলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ মৃত্তিকার জারিজুরি সবার সামনে ফাঁস করে দেয়, কিন্তু মৃত্তিকা কোনোভাবেই নিজের মুখে স্বীকার করতে চাই না যে সেই হলো মাস্কম্যান, আর সেই এইরকমভাবে শ্রাবণকে মারতে চেয়েছে। কোনোভাবেই শ্রাবণ মৃত্তিকার মুখ থেকে সত্যি কথাটা বলাতে পারছিল না। সানায়া বলে, মম, তুমি স্বীকার করো বা না করো, যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে, তাই না? ভাবতেই পারছি না তুমি কিনা বৌদি ভাইকে এইভাবে শেষ করতে চাইছিলে। কেন মম, কেন কেন তুমি এগুলো করছো? আমার তো শুনেই খুব খারাপ লাগছে। তুমি যখন করছিলে তোমার একবারও হাত কাঁপেনি, তাই না? ওম বলে, আমি জানতাম আপনি একজন খারাপ মহিলা, একজন লোভী মহিলা। আবারও সেই কথাটা প্রমাণ হয়ে গেল। এরপরেই তখন শ্রাবণ বলে, 10 লাখ টাকা কোথায় রেখেছে নতুন মা? সেই টাকাটা আমাদেরকে ফিরিয়ে দিন। তখনই মৃত্তিকা বলে, কিসের টাকা? আমি কোনো টাকার হিসাব জানি না। আশা করি কথাটা বুঝতে পেরেছ, তাই একদম আর আউফাউ কথা বলবে না। শ্রাবণ বলে, ওই 10 লাখ টাকা মাস্কম্যানই নিয়েছিল, আর আপনি হলেন সেই মাস্কম্যান। তাহলে সেই টাকাটা কোথায় গেল বলুন? চুপ করে আছেন কেন? আপনি চুপ করে থাকলে তো আর হবে না, সমস্ত কথার উত্তর চাই আমার। এরপর মৃত্তিকা বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো শ্রাবণ, নিজের মুখটাকে লাগাম দাও। কোথায় কি বলতে হয় জানো না? শ্রাবণ তখন বলে, খুব ভালো মতন জানি। আপনি যখন 10 লাখ টাকা দেবেনই না ঠিক করেছেন, তাহলে সেই টাকাটা সবাইকে আমিই দেখিয়ে দিই। এরপরেই বিছানার চাদর উল্টে দেখিয়ে দেয় যে 10 লাখ টাকা মৃত্তিকা ঠিক কোথায় রেখেছে। আর এটা দেখার পরেই তো বাড়ির সবাই চমকে গেছে। তখনই শ্রাবণ বলে, এবার নিশ্চয়ই আপনি এটা বলবেন নতুন মা যে এই টাকাটা আপনার নিজের জমানো টাকা। তাহলে সবাইকে একটা কথা বলে রাখি, এই যে টাকাটা এখানে দেখতে পাচ্ছ, ডেয়ারি খোলার পর নতুন একটা অর্ডার, এত বড় অর্ডার এসেছিল বলে আমি খুব খুশি হয়ে টাকাগুলোর ওপরে ওম লিখে দিয়েছিলাম, আর একটা হলুদের ফোঁটা দিয়ে দিয়েছিলাম। সেটাই এখানে আছে। এরপরে তোমরাই বলো কি বলবো আমি আর। এর মধ্যেই কাকাই বলেছি, বৌদি তোমাকে আমরা এত আশা করেছিলাম, ভরসা করেছিলাম, তুমি শেষ পর্যন্ত চুরি করলে, আবার উপরন্তু শ্রাবণকে ওইভাবে মারতে চাইলে। তুমি মানুষ না অন্য কিছু বলো তো? সানায়া বলে, আমার মম আর মানুষে পরিণত নেই। আমার মম একটা অমানুষ হয়ে গেছে, যার জন্য এই রকম কিছু করতে পারে। এরপর সানায়া কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। তখনই শ্রাবণ বলে, ভেঙ্কি, ভেঙ্কি তুমি একটু সানায়াকে দেখো না। ভেঙ্কি তখন বলে, হ্যাঁ দেখছি। সানায়া তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই ভেঙ্কি বলে, সানায়া তুই এইরকমভাবে কান্নাকাটি করিস না, তোর এই কান্নাকাটিটা আমি কিন্তু সত্যি দেখতে পাচ্ছি না। এরপর সানায়া বলে, কি করবো বলতো ভেঙ্কিদা, আমার তো খারাপ লাগছে না। শেষ পর্যন্ত আমার মম এত বড় জঘন্য একটা কাজ কি করে করতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ছোটবেলা থেকেই কোনো অন্যায় করলে মম আমাকে শাস্তি দিয়েছে। আজ মমের শাস্তি পাওয়ার অপেক্ষা। আজ আমি মমকে কোনোভাবেই ছাড়বো না। মম যে উচিত শাস্তি পাবে তার ব্যবস্থা আমি করব। এরপর সানায়া নিজেই পুলিশ স্টেশনে ফোন করে বলে, আপনারা এক্ষুনি ঘোষ বাড়িতে চলে আসুন, আমাদের বাড়িতে একজন অপরাধী আছে, তাড়াতাড়ি আসুন বলেই ফোন করে দেয়। আর তখনই ভেঙ্কি বুঝতে পারে সানায়া এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট কষ্ট পেয়েছে, তাই ও এরকম রিয়াক্ট হয়তো করছে। অন্যদিকে শ্রাবণ মৃত্তিকাকে বলে, কিসের এত ঠেকা পড়েছিল আপনার যে আপনি 10 লক্ষ টাকা চুরি করছিলেন? চুরি তো করছিলেনই, উল্টে আবার আমাকেও মারতে চাইছিলেন। দেখুন, যেটা আপনি করছিলেন সেটা অন্যায়, আর অন্যায় করতে নেই এটা আপনি জানেন না নতুন মা। এবারে তো শাস্তিটা আপনাকেই ভোগ করতে হবে, তাই নয় কি? আর তখনই চলে এসেছে অফিসার। অফিসারকে দেখে শ্রাবণ একটু চমকে যায়। তখনই অফিসারকে জিজ্ঞেস করা হয়, আপনাকে কে ফোন করেছিল? সানায়া তখন বলে, আমি ফোন করেছিলাম, কারণ আমার মম অন্যায় করেছে, আর মমকে শাস্তি পেতেই হবে। মম কোনোভাবেই শাস্তি থেকে পালাতে পারবে না। এরপরেই নিজের মেয়ের এই রূপ দেখে মৃত্তিকা চমকে যায় আর বলে, সানায়া বেবি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার মা, আর তুমি শেষ পর্যন্ত আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছো। সানায়া বলে, ছোটবেলা থেকে যতবারই আমি অন্যায় করেছি আমাকে তুমি কঠিন শাস্তি দিয়েছো, তাহলে তুমি পার পাবে কেন? কিসের জন্য? তুমি তো পার পাবে না মম, আজ তোমাকে শাস্তি পেতেই হবে। অফিসার, আমার বৌদিভাইকে মারার জন্য
আর 10 লক্ষ টাকা চুরি করার জন্য আমার বৌদিভাইকে অ্যারেস্ট করুন। তখন মৃত্তিকা আর কোনো কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে অফিসারদের সাথে চলে যায়। এর মধ্যেই তখনই শ্রাবণ ওই 10 লক্ষ টাকা নিয়ে ওমের হাতে তুলে দেয় আর বলে, মিস্টার ঘোষ, এখনও 24 ঘন্টা হতে 8 মিনিট বাকি আছে। তার আগেই আমি আপনাকে 10 লক্ষ টাকা তুলে দিলাম। আশা করি আর কোনো অবজেকশন নেই আমার প্রতি। যখন কারোর ওপর অভিযোগ আনবেন না, প্রপার বুঝে শুনে আনবেন। কারণ এই যে আপনার অভিযোগ করার স্টাইলে অনেকেই হয়তো নিজেকে শেষ করে দিতে পারে, কারণ যেই চাপটা আপনি দেন সেটা তো ঠিকঠাক না, সেই জন্যই বললাম আর কি। এরপরেই তখনই রোহিণী বলে, আমি বারবার করে বলেছিলাম বৌদিভাই এই রকম কাজ করতে পারে না দাভাই, বিশ্বাস হলো তো? সানায়াও খুব ভেঙে পড়ে। তখনই শ্রাবণ বলে, সানায়া, তুমি তো শক্ত মেয়ে, তুমি ভেঙে পড়লে চলবে বলো? আমি জানি নতুন মা অন্যায় করেছে, কি করবে বলো? জীবনে সবাই তো আর পারফেক্ট হয় না, তাই না? এর মধ্যে সবাই যখন নিজের নিজের কাজে ব্যস্ত, তখনই শ্রাবণকে ফোন করেছে তিন্নি আর বলে, মানি তুই কেমন আছিস? দেখ আমি একদম সুস্থ হয়ে গেছি। আর তখনই তিন্নির পেছন থেকে একজন মাস্কম্যান যে হ্যালো বলতে থাকে শ্রাবণকে। শ্রাবণ তো চমকে যায় আর বলে, এটা কি করে সম্ভব? মাস্কম্যান তাহলে অন্য কেউ? নতুন মা না, আমাকে এক্ষুনি তিন্নির কাছে যেতে হবে। এরপরে ভেঙ্কিকে নিয়ে হসপিটালে রওনা দিয়ে দেয় শ্রাবণ। আর তারপরেই শ্রাবণ তখন বলে, তিন্নি, তিন্নি তুই ঠিক আছিস তো? তিন্নি তখন বলে, হ্যাঁ রে বানি, আমি তো একদম ঠিক আছি, কিন্তু তুই এইভাবে ছুটতে ছুটতে এলি কেন, কি হয়েছে? শ্রাবণ বলে, তোর পেছনে একজন মাস্কম্যান ছিল, আমি তো তাকে দেখেই এগিয়ে আসলাম রে। তিন্নি তখন বলে, ও ওই কাকুটা, উনি তো ভীষণই ভালো। দেখ না দেখ, আমাকে একটা টেডি বিয়ার দিয়ে গেছে, এই দেখ। আর আমার সাথে অনেক ভালো ভালো কথাও বলছিল। শ্রাবণ তখন বলে, কিন্তু কে ওই লোকটা যে তিন্নির সাথে এত ভালো কথা বলছিল? কিন্তু উনি তো সেই মাস্কম্যান, তাহলে কি আমার কোথাও ভুল হলো? এর মধ্যেই ডাক্তার, নার্স সবাই চলে এসেছে। শ্রাবণ তখন বলে, আচ্ছা এখানে একটা অপরিচিত লোক ঢুকেছিল কি করে? আপনারা কি কোনো নিরাপত্তা দিতে পারছেন না হসপিটাল কর্তৃপক্ষ? আর তখনই ডাক্তারবাবু বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে ম্যাডাম। আসলে আমাদের এখানে একটু আগেই কারেন্ট চলে গেছিলো। এবার অন্ধকারের মধ্যে কেউ ভেতরে চলে এলে দেখবো কী করে, তাই না? অন্যদিকে ওমও চলে এসেছে। এরপর শ্রাবণ দেখতে থাকে একটা চিরকুট লেখা রয়েছে, আর যেখানে লেখা রয়েছে শ্রাবণের অনেক বড় বিপদ, আর শ্রাবণ এই বিপদ কাটিয়ে উঠতে পারবে না। এর মধ্যেই ওম এসে ওই চিঠিটা পড়তে থাকে আর বুঝতে পারে কেউ একজন আবারও আড়াল থেকে খেলার চেষ্টা করছে। তখন তিন্নিকে শ্রাবণ বোঝাতে থাকে, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, তুমি এখন ঘুমাও, আমি বরং আসছি। তিন্নি বলে, এটা কে রে মানি, এটা কি আমাদের মেশো? তখনই মানি বলে, হ্যাঁ এটা তোমাদের মেশো। এরপর শ্রাবণ আর ওম তো বাড়ির দিকে রওনা দেয়। তখনই কিছু গুন্ডা ওমকে অ্যাটাক করে। আর তারপরেই শ্রাবণ ওমকে বাঁচানোর জন্য ছুটে গেলে শ্রাবণকে ওম বলে, তুমি কেন এখানে আসতে গেলে? তুমি গাড়িতে গিয়ে বসো, যাও যাও বসো। কিন্তু শ্রাবণ বলে, আপনার পাশে থাকার শপথ নিয়েছি, আর আপনার বিপদের দিনে পাশে থাকবো না সেটা তো হতেই পারে না, তাই না? আপনার বিপদের দিনে অবশ্যই আমি পাশে থাকবো মিস্টার ঘোষ।